আজ 30শে জুলাই বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ছে না, ঘোষণা মুখ্যমন্ত্রী। ইসকনকে দায়িত্ব দেওয়া স্কুলে আমিষ পৌঁছবে আলাদাভাবে। বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধার, কাউকে ছাড়া হবে না, বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীর ভান্ডারের পর বদলাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নামও, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে রাখা হচ্ছে কন্যা রত্ন, পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের নতুন নাম হচ্ছে সারথী। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রকল্পগুলি চালু থাকবে এবং ছাত্রছাত্রীদের জন্য যা করার তা করা হবে। 2013 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্প চালু করেন। এই প্রকল্পে 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা প্রতি বছর 1000 টাকা অনুদান পান। 18 বছর পূর্ণ হলে এবং অবিবাহিত থাকলে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের জন্যও এই সুবিধা রয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য ছাত্রীদের স্কুল ছুট রোধ করা এবং আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্প আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 14 আগস্ট কন্যাশ্রী দিবসের আগের মতোই পালন করা হবে, তবে নতুন নামে কন্যা রত্ন হিসেবে। একই সঙ্গে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের সবুজ সাথী প্রকল্পের নাম বদলে সারথী করা হচ্ছে। মিড ডে মিল থেকে বাদ পড়ছে না ডিম, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইসকনকে দায়িত্ব দেওয়া স্কুলে আমিষ পৌঁছাবে আলাদাভাবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলকাতা পুরসভা এলাকার সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মিড ডে মিল রান্না ও সরবরাহের দায়িত্ব ইসকনের হাতে দেওয়ার ঘোষণা ঘিরে পড়ুয়ারা ডিম পাবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 1 আগস্ট থেকে ইসকনের মাধ্যমে মিড ডে মিল দেওয়া হলেও প্রোটিনযুক্ত আহারের কথা মাথায় রেখে হেল্প গ্রুপের মাধ্যমে স্কুলগুলিতে আলাদা করে ডিম দেওয়া হবে। স্কুল কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, সরকার বা সরকার পোষিত 80,375টি স্কুলকে 296 কোটির বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে মিড ডে মিলে ডিমের বিষয়টি স্পষ্ট করা হয়। ইসকনকে দায়িত্ব দেওয়ার ঘোষণার পর শিক্ষা মহলের একাংশের আশঙ্কা ছিল পড়ুয়াদের নিরামিষ খাদ্যাভ্যাসের দিকে ঠেলে দেওয়া হবে এবং মিড ডে মিলের মেনু থেকে ডিম বাদ পড়বে। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে রাজ্য সরকারের কাছে হলফনামাও তলব করা হয়। এর আগে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মন্তব্য করেছিলেন, নিরামিষ আহারেও পর্যাপ্ত পুষ্টিগুণ রয়েছে এবং শিশুদের পুষ্টির জন্য ডিম খাওয়া বাধ্যতামূলক নয়। সেই মন্তব্যের পর ডিম বাদ যাওয়ার আশঙ্কা আরও বাড়লেও মুখ্যমন্ত্রী বুধবারের ঘোষণায় সেই সমস্ত জল্পনার অবসান ঘটেছে। বীরভূমে কোটি কোটি টাকা উদ্ধার, কাউকে ছাড়া হবে না, বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সরকারি সম্পত্তি বা জনগণের টাকা লুট করে যারা বিপুল সম্পত্তি করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বীরভূম পুলিশের মোহাম্মদ বাজার থানার অধীনে অবৈধ বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নজিবউদ্দিনের আস্তানায় অভিযান চালিয়ে এখনো পর্যন্ত 5.5 কোটি নগদ এবং 15 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে। সফল অভিযানের জন্য তিনি ডিজিপি, বীরভূমের পুলিশ সুপার এবং জেলা পুলিশের সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে এবং অতীতে জনসম্পদ লুট করে অবৈধ সম্পদের পাহাড় গড়া ও রাজনৈতিক যোগসাজশে বেআইনের সুবিধা নেওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশ হানা দেয়। সূত্রের খবর, থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য 5টি নোট গোনার যন্ত্র আনা হয়েছে এবং উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্রাঙ্কও আনা হয়েছে। পেটে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে ডান হাত হারালেন গৃহবধূ, রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের নারাজল গ্রামীণ হাসপাতালে পেটে ব্যথা ও বমি চিকিৎসা করাতে গিয়ে শেষ পর্যন্ত ডান হাত হারাতে হয়েছে হরিরাজপুরের বাসিন্দা পুতুল দলুইকে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ইনজেকশন ও ওষুধ দেওয়ার পর তার ডান হাতে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে মেদিনীপুর হয়ে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হলে সংক্রমণ বা জটিলতা বেড়ে যাওয়ার কারণে 15 জুলাই অস্ত্রোপচার করে তার ডান হাত কনুই থেকে বাদ দিতে হয়। ঘটনার পর পুতুলের স্বামী কিঙ্কর দলুই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিরপেক্ষ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
বলেছেন, দিনমজুর পরিবার হওয়ার কারণে একটি হাত হারানোর পর পুতুল কার্যত কর্মক্ষমতা হারিয়েছেন, ফলে পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই রাতে কর্তব্যরত চিকিৎসক ছিলেন ডক্টর সুদীপ্ত নস্কর। তার প্রেসক্রিপশনে 3টি সাধারণ ইনজেকশন ও ওষুধ লেখা ছিল। ঠিক কোথায় ত্রুটি হয়েছে, ওষুধে ইনজেকশন প্রয়োগে নাকি রোগীর আগের কোনো শারীরিক সমস্যার জটিলতার কারণে, তার ঘিরে তদন্তের দাবি উঠেছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন, ব্লক স্বাস্থ্য আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এলাকার বিধায়ক সুকান্ত দলুই জানিয়েছেন, তিনি পরিবারের পাশে রয়েছেন এবং প্রয়োজনে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবার ও এলাকার মানুষজন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। পরিণতি জানেন, তবু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান হাসিনা। কি কি হতে পারে? 3 সম্ভাবনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেল সাক্ষাৎকারে জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যেই তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার, জেলে পাঠানো বা সর্বোচ্চ সাজা কার্যকর করা হতে পারে। এই 3টি সম্ভাবনা সম্পর্কে তিনি সচেতন। তবু দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে আদালতে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে সর্বোচ্চ সাজা দিয়েছে। তবুও তিনি লিখেছেন, নিজের পরিণতি সম্পর্কে সচেতন থাকলেও দেশের মানুষ তাকে ডাকছে বলে তিনি ফিরতে চান। এর আগে রয়টার্সকেও তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ছাড়া নেতা মন্ত্রীদের নিয়ে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। 2024 সালের গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তার প্রত্যর্পণ চেয়ে একাধিকবার ভারতের কাছে আবেদন করেছে বাংলাদেশ। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। হাসিনা সত্যিই দেশে ফেরেন কিনা এবং ফিরলে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর কৌতূহল তৈরি হয়েছে। ডাক্তার সেজে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি, জিন জাদুর নাম করে ভুতুরে চিকিৎসার পর্দাফাঁস। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পোপারা গ্রামের রাজফুল শেখ নামে এক ভুয়ো চিকিৎসকের পর্দা ফাঁস হয়েছে। অভিযোগ, তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে তৌহিদ হোমিও ক্লিনিক নামে চিকিৎসা কেন্দ্র চালিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসার পাশাপাশি জিন জাদুর কোরআনি চিকিৎসার নাম করেও রোগীদের বিভ্রান্ত করতেন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাগরদিঘি থানার পুলিশ অভিযান চালিয়ে রাজফুলের নথিপত্র খতিয়ে দেখে। তদন্তে জানা যায়, তার কাছে কোনো বৈধ চিকিৎসা সংক্রান্ত নথি ছিল না। এমনকি মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট সহ সমস্ত নথিপত্রই জাল বলে অভিযোগ। ঘটনার পর সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালের বিএমওএইচ এর উপস্থিতিতে ক্লিনিকে পুলিশ অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, জালিয়াতি ও মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে রাজফুল শেখের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও তল্লাশি অব্যাহত রয়েছে। পঞ্চায়েতে অনিয়ম বরদাস্ত নয়, বিশেষ নিরীক্ষার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বুধবার ঝাড়গ্রাম সফরে এসে পঞ্চায়েতের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে কড়া বার্তা দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ঝাড়গ্রামে পৌঁছে তিনি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিকশিত ভারত পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পঞ্চ সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর, বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, প্রণত টুডু সহ প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী স্পষ্ট জানান, পঞ্চায়েতের কাজে কোনো ধরনের অনিয়ম বা আর্থিক গরমিল বরদাস্ত করা হবে না। যেসব পঞ্চায়েতের কাজ নিয়ে সন্দেহ রয়েছে সেখানে বিশেষ নিরীক্ষা চালানো হবে। মোট পঞ্চায়েতের প্রায় 10% এই নিরীক্ষা হবে এবং কোথাও অনিয়ম ধরা পড়লে তার জবাবদিহি করতে হবে বলেও তিনি জানান। পঞ্চায়েতে নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান মেয়াদের এখনো 2 বছর বাকি রয়েছে। এই সময় মানুষের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করলে আগামী নির্বাচনেও জনগণের সমর্থন পাওয়া যাবে। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সরকারি নিয়ম মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন। গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে বরাদ্দ হওয়া অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, পাকা বাড়ি, পরিকাঠামো ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেওয়ার উপর জোর দিয়ে তিনি ঝাড়গ্রামের উন্নয়নের গতি আরও বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্বচ্ছ প্রশাসন, জবাবদিহি এবং উন্নয়নমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেন। ইডির দপ্তরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন মদন মিত্র। পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটে তৃণমূল বিধায়ক মদন মিত্রকে বুধবার তলব করেছিল ইডি। হাজিরা দিতে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, রাজনীতির খরস্রোতা নদীর মতো এবং মোদী তথা এনডিএ শাসক বিরোধীকে একসঙ্গে বসিয়ে নজির গড়েছেন। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, বিজেপির নজরে আসতেই কি এই পদক্ষেপ? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,
প্রশংসা বা নিন্দায় কিছু যায় আসে না, যে যা করেছে তার ফল ভোগ করতে হবে। কেউ দোষ না করলে ভয়ের কারণ নেই, তবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে আইনের আওতায় আসতেই হবে। বুধবার দুপুরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছে মদন মিত্র দাবি করেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং ইডি সব প্রশ্নের উত্তর তিনি দেবেন। শিবির বদল বা পরিবারের বিরুদ্ধে তদন্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে আগেই তিনি বলেছিলেন ইডির চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভয়ঙ্কর এবং দল ছাড়ার মূল কারণ অভিষেক। ইডির দাবি নগদ অর্থ বা সোনাদানার বিনিময়ে টিটাগড় পুরসভায় অন্তত 125 জনকে চাকরি দেওয়া হয়েছিল। সেই অভিযোগের তদন্তে গত 13 জুন মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয় এবং পরে তার পরিবারকে তলব করা হয়। বর্তমানে পুরসভার নিয়োগে কোনো অবৈধ আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে ইডি। 12 জেলায় খারিজি মাদ্রাসা নিয়ে তদন্তের রিপোর্ট পেশ। শীঘ্রই মুখ্যমন্ত্রীর দপ্তরে চূড়ান্ত রিপোর্ট। রাজ্যের 12 জেলায় অনুমোদনহীন খারিজি মাদ্রাসা নিয়ে পরিদর্শক দলগুলির তদন্তের রিপোর্ট সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে জমা পড়েছে। সূত্রের খবর, খুব শীঘ্রই মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে চূড়ান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হবে। তদন্তের আওতায় ছিল কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া ও উত্তর 24 পরগনা। এই জেলাগুলির অনুমোদনহীন মাদ্রাসাগুলিতে সরকারের নির্ধারিত সিলেবাস ও প্রকল্প অনুসরণ করা হয় কিনা তা খতিয়ে দেখতে জেলাভিত্তিক পরিদর্শনকারী কমিটি গঠন করা হয়েছিল। সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে খারিজি মাদ্রাসাগুলি মূলত ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য পরিচালিত হচ্ছে। এগুলি পরিচালনার অর্থ কোথা থেকে আসছে তা নিয়ে আরও বিশদ তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন কমিটির সদস্যরা। সীমান্তবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি খারিজি মাদ্রাসার সন্ধান মিলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কমিটির সদস্যদের মতে যেসব মাদ্রাসার অনুমোদন নেই সেগুলি বাতিল করা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন সংস্থার তরফেও এই ধরনের মাদ্রাসা পরিচালনার জন্য অর্থ দেওয়া হয় বলে খোঁজ মিলেছে। এই সংস্থাগুলি সম্পর্কেও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। কয়লা কেলেঙ্কারি মামলায় মৃত্যুর 2 বছর পরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। কয়লা কেলেঙ্কারির মামলায় মৃত্যুর 2 বছর পর প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত 2015 সালে বিশেষ সিবিআই আদালতের জারি করা সমন খারিজ করে দিয়েছে, যার মাধ্যমে মনমোহন সিং সহ মোট 6 জনকে বিচারের মুখোমুখি হতে বলা হয়েছিল। এর ফলে প্রায় 11 বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার অবসান ঘটল। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই এর জমা দেওয়া ক্লোজার রিপোর্ট গ্রহণ করে জানায়, বিশেষ সিবিআই আদালতের কাছে সেই রিপোর্ট খারিজ করার মতো কোনো গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছিল না। আদালত উল্লেখ করে, বিস্তারিত তদন্তের পর সিবিআই 2টি পৃথক ক্লোজার রিপোর্টে জানিয়েছিল যে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই মামলার সূত্রপাত 2005 সালে ওড়িশার তালাবিরা 2 নম্বর কয়লা ব্লক বরাদ্দকে কেন্দ্র করে। সেই সময় প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন মনমোহন সিং। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মিললেও বিশেষ সিবিআই আদালত তাকে ও আরও 5 জনকে ফৌজদারি ষড়যন্ত্র ও বিশ্বাসভঙ্গ সহ একাধিক অভিযোগে তলব করেছিল। 2015 সালের 1 এপ্রিল সুপ্রিম কোর্ট এই বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। বুধবারের রায়ে সুপ্রিম কোর্ট সিবিআই এর ক্লোজার রিপোর্ট গ্রহণ করে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করে। আদালত জানায়, তদন্তকারী সংস্থার মতের সঙ্গে নিম্ন আদালত ভিন্ন মত পোষণ করতে পারে, তবে তার পক্ষে যথাযথ এবং সুপুষ্ট আইনি যুক্তি থাকা আবশ্যক। এই রায়ের মাধ্যমে 1 দশকেরও বেশি সময় ধরে চলা তালাবিরা 2 কয়লা ব্লক বরাদ্দ মামলার আইনি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 68 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবিও ব্যবসায়ীর। অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে 68 লক্ষ টাকা প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ দায়ের করেছেন হুগলির আরামবাগের বাসিন্দা ও সোনাম মুভিজের কর্ণধার শেখ শাহিদ ইমাম। টালিগঞ্জের চারু মার্কেট থানায় দায়ের হওয়া মামলায় তিনি দাবি করেছেন, 2021 সালে মানিক জোর নামে একটি সিনেমা তৈরির জন্য সোহমকে 68 লক্ষ টাকা দিয়েছিলেন। অভিযোগ, ছবি মুক্তি পেয়ে ব্যবসা করলেও লাভের অংশ তাকে দেওয়া হয়নি। শাহিদের আরও অভিযোগ, টাকা চাইতে গেলে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায় তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে সোহমের সঙ্গে কথা বললেও তিনি টাকা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। অভিযোগকারীর দাবি, পাকা দেখা ছবি স্যাটেলাইট সত্ত্ব বিক্রির টাকাও সোহম পেয়েছেন এবং তার প্রমাণ তার কাছে রয়েছে। এ বিষয়ে সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া তার কাছ থেকে পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেও সোহম এন্টারটেনমেন্টসের বিনিয়োগ সংক্রান্ত 1,05 লক্ষ টাকা প্রতারণা ও হুমকির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামী